হ্যালো বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের ম্যাথ, সায়েন্স আর হচ্ছে রিজনিং, এই কোশ্চেনগুলো আমরা দেখব এবং সেগুলো প্র্যাকটিস করব। তাহলে আমরা বুঝতে পারবো যে রেলওয়ের লেভেলটা কি, কোন লেভেলে কোশ্চেনগুলো দিচ্ছে। ঠিক আছে, শুরু করি। প্রথম অঙ্কটা আমাদের বলেছে 25 মিটার প্রান্তের একটি বর্গাকার পার্কের কেন্দ্রের মধ্য দিয়ে দুটি 2.2 মিটার চওড়া পথ রয়েছে। দুই দশমিক 2 মিটার পথ রয়েছে। তারপর বলেছে 1 টাকা পার বর্গ ডেসিমিটার খরচে প্রশস্ত পথগুলিকে কাকুর ছাওয়া করতে মোট কত টাকা খরচ হবে, সেটা আমাদের বের করতে হবে। আগে বের করে নিই পথের যে ক্ষেত্রফল সেটা। সাপোজ এটা যদি আমাদের বর্গাকার পার্ক হয়, এটা একটা রাস্তা, এটার একটা রাস্তা, মাঝ বরাবর একটি রাস্তা। এই দিককার যে রাস্তাটা আছে তার দৈর্ঘ্য 25 মিটার, প্রান্তের একটি বর্গাকার পার্ক বলেছে, তার মানে এটার দৈর্ঘ্য হবে 25 এবং এর প্রস্থ হবে 2.2 মিটার। তাহলে একটি রাস্তার ক্ষেত্রফল হবে 25 ইন্টু 2.2, 25 দুগুণে 50, আবার 25 দুগুণে 50, 55 বর্গমিটার একটি রাস্তা। এবং এখানে আছে দুটি রাস্তা, একটা এই বরাবর আর একটা এই বরাবর। দেখো মাঝখানের জায়গাটা ডবল ক্রস হয়েছে, তাই কি না? এবং দুটি রাস্তার ডবল ক্রস বাদ দিয়ে যদি আমরা দুটি রাস্তা, তাহলে দুটি রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে আমাদের 55 110। একটি রাস্তা 55 হলে দুটি হচ্ছে 110। ঠিক আছে, মাঝখানের পোর্শনটা কিন্তু ডবল আমরা হিসাব করে নিলাম। তো মাঝখানের পোর্শনটা ডবল হিসাব করে সেটা আমাদের বিয়োগ করতে হবে 2.2, 2.2 এর মাঝখানের পোর্শনটা। এটা যদি আমরা একটু কালার চেঞ্জ করে দেখাই, মাঝখানের এই পোর্শনটা, ঠিক আছে, সেখানে একটা ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এইবার এটাকে যদি করি আমরা 4 4 ইন্টু 4 4 4 8 4 2 ঘর পর দশমিক 4.84, তাহলে 110 থেকে যদি আমরা 4.84 বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগফল কত আসলো? 105.16। এটা হচ্ছে বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। এবার বর্গ মিটারকে যদি আমরা বর্গ ডেসিমিটার আমাদের আনতে হবে, অঙ্কটা বলেছে কিন্তু ডেসিমিটারে খরচ করতে হবে। যখন মিটার থেকে ডেসিমিটারে যাব, তখন আমাদের 10 দিয়ে গুণ করতে হয়। এবার বর্গমিটার থেকে বর্গ ডেসিমিটারে যেতে গেলে 10 ইন্টু 10 100 দিয়ে গুণ করতে হবে। বর্গ থেকে বর্গে যাচ্ছি মানে 10-এর বর্গ দিয়ে আমাদের গুণ, মানে 100 দিয়ে গুণ। এবার এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের চলে আসবে 100, এটা 10,516 বর্গ। এটা কিন্তু হবে বর্গ ডেসিমিটার। এই 10,516 বর্গ ডেসিমিটার যেহেতু আছে, দেখো অ্যান্সার আমাদের এটাই দেওয়া ছিল এবং রেলওয়ে বোর্ড কিন্তু সেই অ্যান্সারটাই দিয়েছে। তাহলে অঙ্কটা বোঝা গেল। অঙ্কটা যদি শর্টকাটে করতে চাও,
তাহলে হচ্ছে এইভাবে গুণটুন করতে হবে এইটুকু। নেক্সট অঙ্ক 2 নম্বর। এটা কোন শিফটের অঙ্ক ছিল বুঝতে পারছো যে এক 1 অক্টোবরের শিফট ছিল 12টা থেকে 2টো লেভেল 1। নেক্সট অঙ্ক, এটা একটা সূত্র আছে, যেটা হচ্ছে সূত্রটা আগে যদি আমরা লিখি যে a প্লাস বি এর মান যদি দেওয়া থাকে তাহলে a কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। এখানে আমাদের a মানে তো a, আর b ইকুয়াল টু দেওয়া আছে 1/a। যদি b ইকুয়াল টু 1/a বসাই তাহলে আমাদের এখানে চলে আসলো a প্লাস 1/a কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a, আর এখানে আসবে a প্লাস 1/a। এই a কেটে যাবে, এখানে a প্লাস 1/a এর মান হচ্ছে -√3। এখানে যদি বসাই তাহলে -√3 কিউব মাইনাস 3, আর a প্লাস 1/a মানে হচ্ছে -√3। এটা ইকুয়াল টু -3√3 প্লাস, তাহলে -3√3 আর প্লাস 3√3 ইকুয়াল টু 0। এখানে আমাদের অ্যান্সারটা ইকুয়াল টু 0 আসলো। অঙ্কটা যদি শর্টকাটে করতে চাও তাহলে এরকম করে করতে হবে। তোমরা সবাই আমার সাথে সাথে অঙ্কগুলো খাতায় করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা শর্টকাট নিয়ম যদি বলি তাহলে আমাদের আসবে এখানে -√3 আছে, তার কিউব করে দাও, -3 এই টাইপের থাকলে 3 ইন্টু আবার -√3, ঠিক আছে। আর এখানে যদি √3 থাকে, +√3 অথবা -√3, √3 থাকলে অলওয়েজ 0 হবে যদি এর মানটা √3 থাকে। এই √3 না থেকে যদি √5 থাকতো তাহলে কিন্তু আলাদা অ্যান্সার আসতো। দেখতে পাচ্ছ, এটা ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি যদি সূত্রটা আমাদের মনে থাকে, ঠিক আছে। নেক্সট বলেছে, এগুলো করবো না, পরের অঙ্কটা ভর, এটা অঙ্ক না, একটা সায়েন্সের। ভর বাই আয়তন ইকুয়াল টু আমাদের কী হয়, ঘনত্ব হয়। এটা আমরা কিন্তু জানি, কারণ ঘনত্বের যদি সংজ্ঞা দেখতে যাই তাহলে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একক আয়তনের ভরকে কিন্তু আমরা ঘনত্ব বলি। তার মানে একক আয়তন, আয়তন কাকে বলে, ভরকে। তাহলে ভর এখানে আয়তন দিয়ে ভাগ, তাহলে আমরা পেয়ে যাব কিন্তু ঘনত্ব। এটা আমাদের ডাইরেক্ট সূত্র দেওয়া আছে, ভর বাই আয়তন ইকুয়াল টু ঘনত্ব, আমরা মনে রাখবো। যদি শর্টকাটে তোমরা মনে রাখতে চাও, আয়তন হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা বোঝায়। আয়তন মানে নির্দিষ্ট একটা জায়গা বোঝায়, সেই জায়গার মধ্যে যেই পরিমাণ ভরের বস্তু থাকবে সেটাই ওর ঘনত্ব। সাপোজ এরকম একটা জায়গা আছে, এর মধ্যে পাতলা পাতলা আছে, একটা 1 গ্রাম করে যদি হয় তাহলে এখানে মোটামুটি 6-8 গ্রাম আছে। আর একটা সেম জায়গা না, এখানেই যদি আমি কালার চেঞ্জ করে দিই এবং এটা যদি বাড়িয়ে দিই যে আরও কিছু আছে, তাহলে কিন্তু ঘনত্ব বেড়ে যাচ্ছে, তাই না। আর এক একটা ফোঁটা যদি 1 গ্রাম হয় তাহলে কিন্তু আমাদের ঘনত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, মানে ভর ওর বেড়ে যাচ্ছে। তার মানে আয়তন যদি সেম থাকে তাহলে ভর বেড়ে যাওয়া মানে ঘনত্ব বেড়ে যাওয়া, জাস্ট এইটুকুই, ঠিক আছে। নেক্সট আমাদের অঙ্ক আছে, এই অঙ্কটা দেখো, আমি এরকম একটা শর্টকাটে করব।
অঙ্কটা আমি আগে দেখেছি। একজন ব্যক্তি 3,70,000 টাকা 3 ভাগে ভাগ করেছে। এটা কিন্তু সমান ভাগে ভাগ করেনি, 3 ভাগে ভাগ করেছে এবং তাদের 3টি ব্যাংকের মধ্যে যথাক্রমে 4%, 5% এবং 6% সরল সুদে জমা করলো। প্রথম বছরের শেষে 3টি ব্যাংক থেকে প্রাপ্ত সুদ সমান। তাহলে 3টি ব্যাংকের মধ্যে কত জমা দিয়েছে। আমরা আগে দেখি, যদি সমান পরিমাণ সুদ পেতে চাই, সুদের হার যে কম সেখানে আমাদের বেশি টাকা রাখতে হবে, এবং সুদের হার যেখানে বেশি সেখানে আমাদের কম টাকা রাখতে হবে। বেশি টাকাকে আমি বড় করে দিলাম আর কম টাকা ছোট, তাহলে এটা মাঝের টাকা মাঝে। তার মানে যেটা হচ্ছে, যেটা প্রথম ব্যাংকে রেখেছে সেখানে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ টাকা রাখতে হবে, আর এইখানে আমাদের ছোট পরিমাণ টাকা রাখতে হবে। দেখো তো, সবগুলো অপশন যদি দেখো, আমাদের অঙ্ক করারই দরকার নেই। প্রথম ব্যাংকে যদি প্রথম অপশনটা বাদ দিয়ে যদি ভাবি, দেখো 4 নম্বর অপশনে কী আছে, প্রথম ব্যাংকে 1 লাখ টাকা, পরেরটায় 2 লাখ, তারপরে 70 লাখ। এটা কি সম্ভব? প্রথম ব্যাংকে বেশি টাকা রাখতে হবে আমাদের। এটাও দেখো, এটা 70,000, এখানে 2 লাখ। এটাও কিন্তু আমাদের সম্ভব নয়, কারণ প্রথম ব্যাংকে বেশি রাখতে হবে। ইন্টারেস্ট যেহেতু কম, ওখানে বেশি টাকা রাখলেই আমাদের কিন্তু সুদ সমান হতে পারে। একমাত্র অপশন নম্বর এতেই আছে, প্রথমটাই বেশি, তারপরে কম, তারপরে কম। আর এই অপশন নম্বর 2টাও কিন্তু স্যাটিসফাই করছে না আমাদের ওইটা। তাহলে এখানে অপশন নম্বর এটা যেভাবে সঠিক অ্যান্সার হলো বোঝা গেল। এটা আমাদের অ্যাকচুয়ালি এটা অঙ্কই নয়, কমন কিছু। নেক্সট অঙ্ক, এটা একদম সাধারণ অঙ্ক, বিয়োগ করলেই পারা যাবে। ভগ্নাংশের প্রথমে এটা আর এটা যোগ করে তারপরে 396 থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, নেক্সট 8 নম্বর বলেছে, যদি একটি গ্লাসে বরফ রেখে কানায় কানায় জলভর্তি করে রাখা হয়, তাহলে সকল বরফ গলতে শুরু করলে নিচের কোন অবস্থা হবে। এটা বলেছে জলের স্তরে আগের মতো একই থাকবে। কারণ কি বলতো, যখন পাত্রে বরফ থাকবে কি না, সাপোজ এটা বরফের আয়তন কিন্তু বেশি থাকে, আর ওটা গলে গিয়ে জল আয়তন কিন্তু কম আয়তনের জল তৈরি করে। আর কত পরিমাণ বরফ উপরে ভাসে সেটা কিন্তু যেই পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে জল, আর মানে জল থেকে যদি বরফ হয়, আমরা কি জানি, জল থেকে যদি বরফ হয় তাহলে তার আয়তন কিন্তু বৃদ্ধি পায়। জল থেকে বরফ হলে আয়তন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ওইটুকুই আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু ওদের ভর কিন্তু সেম থাকবে। ঠিক আছে, বোঝা গেল? ভর যেহেতু সেম থাকবে, হয়তো সেইটুকুই আয়তন বৃদ্ধি পাবে, যেটুকু আয়তন ওই গলে বরফে পরিণত হয়, মানে জলে পরিণত হবে। ওই অনুপাতটা সেম, আয়তনে বেড়ে যাচ্ছে, গললে পরে আবার যেটুকু আয়তনে বাড়ছে সেটুকু তো হালকা হয়ে যাচ্ছে, সেটুকু বরফে ভেসে থাকবে, আবার ওটুকু গললে সে জলে পরিণত হয়ে যাবে। বোঝা গেল? এইটুকুই জাস্ট, আর কিছু না। তার জন্যই সমান হয়, কিন্তু অন্য কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। 9 নম্বরটা এর পরের দিন করব। আজকে এই পর্যন্তই।